নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোচ বাই রিমন স্যার। তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার 10 এর আমরা আজকে অ্যানালাইসিস করব। এটা ছিল ডব্লিউবিপির উপরে, মানে এই নাম্বার, মানে এই মকটা ছিল তোমাদের 85 নাম্বারের উপরে। ঠিক আছে? তো সেই দিক থেকে আমরা আজকে এই মকের অ্যানালাইসিস করব এবং তার আগে আমরা এখানে বলে দেবো যে এই মক টেস্টের লেভেল কেমন ছিল সেটা আলোচনা করব এবং এর সঙ্গে এর কাট অফ কেমন যেতে পারে সেটাও আমরা আলোচনা করব। বাট তার আগে আমরা বলে দিই এই মক টেস্ট লেন এটা এলো কোথা থেকে। আমাদের অ্যাপ রয়েছে বিদ্যা কোচ বাই রিমন স্যার অ্যাপ। সেই অ্যাপের মধ্যে পেড মক টেস্ট সেকশনে তোমরা দেখতে পাবে যে আমরা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য টোটাল 10টা করে 20টা কিন্তু মক টেস্ট আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং এই 20টা মক টেস্টের মধ্যে একটা মক টেস্ট ডেমো হিসেবে ফ্রি দেওয়া রয়েছে, সেটা কলকাতা পুলিশের মক টেস্ট। তো তোমরা চাইলে এই মক টেস্টটা ডেমো হিসেবে ফ্রি মক টেস্ট তোমরা দিয়ে দেখতে পারো। যদি মক টেস্ট ভালো লাগে তাহলে তোমরা এই মুহূর্তে এই মক টেস্টটা 119 টাকাতে তোমরা পারচেস করে নিতে পারো, কারণ তোমাদের এক্সাম একদিন না একদিন নিশ্চয়ই হবে। হয়তো এই মুহূর্তে হচ্ছে না, তবে একদিন না একদিন নিশ্চয়ই তোমাদের এক্সাম হবে। আর যখন এক্সাম হবে ওই টাইমে তুমি যদি তোমার পুরোনো পড়াগুলো ভুলে যাও, তোমাকে যদি আবার নতুন করে পড়তে হয়, তখন গিয়ে কিন্তু তুমি আলটিমেটলি এক্সামটা ক্র্যাক করতে পারবে না। মানে যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি। তো সেদিক থেকে নিজেকে একটু এই মুহূর্তে পড়াশোনার মধ্যে রাখতে হবে। তো তার জন্য তোমরা এই মুহূর্তে পড়তে খুব একটা ইচ্ছে না করলে তোমরা রেগুলার যদি মক টেস্ট দাও এবং সেই মক টেস্ট থেকে তোমাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো তোমরা যদি প্রত্যেকবার একটু শুধরে নেওয়ার চেষ্টা করো, তবে গিয়ে তোমাদের দেখবে আলটিমেটলি তোমরা পুরোপুরি পড়াশোনার মধ্যে থাকছো। মোটামুটি তোমাদের এতেই কাজ হয়ে যাবে। এরপর তোমাদের যখন এক্সাম ডেট আসবে তখন তোমাদের পড়াশোনার স্পিডটা তোমরা যথারীতিভাবে বাড়িয়ে নিতে পারো। মানে যারা শুধুমাত্র ডব্লিউবি এবং কলকাতা পুলিশের মক টেস্ট দিচ্ছ আমি তাদের কথাই বলছি। বাকি যারা আদার্স এক্সামের জন্য পড়ছে তারা ডেফিনেটলি ফুল দমে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। তো চলো এবার আমি আসছি মক টেস্টের লেভেল কেমন হতে পারে। দেখো, মক টেস্টের লেভেল ছিল মডারেট থেকে একটু লেন্দি লেভেলের মক টেস্ট ছিল। তো সেদিক থেকে আমাদের এই মক টেস্টের অ্যাভারেজ নাম্বারটা, মানে অ্যাভারেজ স্কোরটা একটু কম হয়েছে। তো সেই দিক থেকে আমাদের এখানে কাট অফটা কত যেতে পারে, এই মক টেস্টের কাট অফ যেতে পারে 58। তোমরা যারা এই মক টেস্টে 58 নাম্বার স্কোর করেছো আমাদের এই মক টেস্টে, তাহলে সেদিক থেকে তোমাদের প্রত্যেকের চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি আছে। তো তোমরা যারা 58 নাম্বার পেয়ে থাকছো তোমাদের প্রত্যেকের কিন্তু এক্সাম ক্র্যাক করা পুরোপুরি চান্স রয়েছে। তোমরা ভালো মতো করে এক্সামটা ক্র্যাক করে যেতে পারবে, মানে চাকরি পেয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো এবার আমি আসছি এর অ্যানালাইসিসে। দেখো, অ্যানালাইসিস করতে গিয়ে তার আগে আমি বলে দিই টপ 3 নাম্বার, মানে যারা যারা পেয়েছে। সুদীপ্ত পাল পেয়েছে, তারপরে হচ্ছে যে কি সনদ, তারপর হচ্ছে যে কি রঘু। ঠিক আছে, এরা টপ 3-তে রয়েছে। তো তোমরা বেটার ওয়েতে একটু পড়াশোনা করো এবং তোমরা চেষ্টা করো যেন তোমরা টপ 3-তে আসতে পারো। তো চলো এবার আমি একটা অ্যানালাইসিস করে দিচ্ছি একজনের মকের। আমাদের এখানে মক টেস্টে 50 মিনিট টাইম থাকে, তোমরা ভালো মতোই জানো। তো এই 50 মিনিটের মধ্যে একজন এখানে কত পেয়েছে, 52 স্কোর করছে। আর 52 যে স্কোর করেছে তার কিন্তু রেজাল্ট খুব খারাপ না, সে যথেষ্ট ভালো কিন্তু স্কোর করেছে। আমি ডেফিনেটলি বলছি এটা যার মক সে কিন্তু নির্দ্বিধায় কিন্তু এক্সামটা ক্র্যাক করে যাবে। ঠিক আছে, সেই চাকরি পাওয়ার জন্য তার হয়তো নাম্বারটা একটু বেশি লাগতে পারে, বাট ঠিক আছে, সে কিন্তু খুব একটা খারাপ পজিশনে নেই। একদিন হয়তো একটু খারাপ পারফরমেন্স হতে পারে, বাট সেদিক থেকে এটা খুব একটা খারাপ পারফরমেন্স না, যথেষ্ট ভালো পারফরমেন্স। ঠিক আছে, তোমাদের যদি ডব্লিউবিতে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে তাহলে সেই দিক থেকে তুমি দেখবে হয়তো কাটা পেয়ে তো তোমাদের 45 নাম্বার যাচ্ছে। তাহলে সেদিক থেকে দেখো আমি একটা জিনিস বলে দিতে পারি, এখান থেকে অ্যাটেম্প করেছিল কটা, 61টা। কারেক্ট করেছে কত, 53টা। ওকে, ইনকারেক্ট 8টা, ঠিকঠাক আছে, খুব বিশাল কিছু নেই। আনঅ্যাটেম্পটেড পোর্শন 24টা রয়েছে, যেহেতু আমাদের মক টেস্টটা একটু লেন্দি হয়ে গেছিল তো সেদিক থেকে একটু 24টা রয়েছে। বল এখান থেকে আমাদের এই আনঅ্যাটেম্পটেড পোর্শন কি কি হলো, এই জায়গা থেকে আমাদের আসল জায়গাটা এখান থেকে খুঁজে বার করতে হবে আমি কি কি ইমপ্রুভমেন্ট আরো করতে পারবো। ওকে, তো চলো আমি এক এক করে অ্যানালাইসিস আসছি। দেখো, আমাদের এখানে জিকের বেশ কিছু কোশ্চেন ছিল। পেরিস্কোপ কিসে ব্যবহৃত হয়, এটা আমরা ভালো মতো জানি এই জিনিসগুলো, মানে পেরিস্কোপে কি ব্যবহৃত হয়, কোন আয়না ব্যবহৃত হয় সেটা জিজ্ঞাসা করেছিল এবং এই ধরনের আমাদের কোশ্চেনগুলো পুরো প্রিভিয়াস ইয়ারের কমন কোশ্চেন। এটা যদি না পেরে থাকো, ভুল করেছে ডেফিনেটলি দেখতে পাচ্ছ, তো এটা ভুল করা উচিত হয়নি, এটা ইজি একদম সিওর শর্ট কোশ্চেন ছিল। এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে। এবার গ্রিন হাউস গ্যাস নয় মানে এই সিলি মিস্টেক করেছে, হয়তো এখানে একটা নয়টা পড়েইনি গ্রিন হাউস গ্যাস, ও হয়তো দেখে অ্যান্সার করে দিয়ে চলে এসছে, এটা একটা হতে পারে। ওকে, এরপর আবার কি আসছে যে তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের বহুবার এসছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনগুলো কি 3টে কোশ্চেন ছিল একদম সিওর শর্ট কোশ্চেন। এই 3টে কোশ্চেন থেকে 3 নম্বর তো সিওর আসতোই, প্লাস এর সঙ্গে 0.75 তুমি মোটামুটি তুমি ধরে রাখতে পারো 4 নম্বর আরও এক্সট্রা আসতে পারতো এই ধরনের ভুলভালগুলো যদি না হতো। আর এই ধরনের ভুল যেন যদি না হয় তাহলে সেদিক থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ আমি বারবার করে বলছি প্র্যাকটিস করতে হবে আর কন্টিনিউয়াসলি মকের মধ্যে নিজেকে রাখতে হবে। ঠিক আছে, সেদিক থেকে তোমরা সেকশনাল মক দাও আর যাই করো। ওকে, চলো এরপর আমি আসছি এই একটা কোশ্চেনে। এটা একটা দারুণ কোশ্চেন, অনেকে এই কোশ্চেনটা করতে পারেনি। দেখে মনে হচ্ছে একটা মানে সামান্য পাতি একটা 1 লাইনের 2 লাইনের কোশ্চেন মনে হচ্ছে, বাট এই কোশ্চেনটা যখন যে করতে যাবে অ্যাটেম্প করে দেখো তোমরা প্রত্যেকেই যে ভালো কোশ্চেন আছে এটা। ঠিক আছে, একটি ট্রেন কি বলেছে এখানে, একটি ট্রেন এই 1000 মিটার দূরত্ব একটি সেতু 15 সেকেন্ডে কভার করছে। ওকে, আবার কি বলেছে, এটি আর একটি, মানে এই ট্রেনটি আরও একটি 1300 মিটারের লম্বা সেতু 19 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করতে পারে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আবার করতে বলেছে। তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে ট্রেনটি কি করছে, প্রথমে 1000 মিটারের লম্বা সেতু কভার করছে, মানে কি সেতুটা দূরত্ব কভার করছে প্লাস ট্রেনটা নিজের লেন্থও কভার করছে। ঠিক আছে, ট্রেনের লেন্থ প্লাস সেতুর লেন্থ দুটো মিলিয়ে এ কতক্ষণে কভার করেছে, 15 সেকেন্ডে কভার করেছে। ঠিক সেমভাবে এক্স্যাক্টলি সেমভাবে সে কি করেছে, এই যে 1300 মিটার এ গিয়েছে, এখানে 1300 মিটার তো এ
একটা ব্রিজের লেন্থ মানে সেতুর লেন্থ তো সে কভার করেছে, প্লাস এখানে ট্রেনটা কি করেছে নিজের লেন্থটাও কিন্তু সে এখানে কভার করেছে। তাহলে এখানে টাইমটা কত লেগেছিল, এখানেও টাইমটা লেগেছিল 19 সেকেন্ড। ওকে, তাহলে এই কোশ্চেনটা কি করে করবো, এখান থেকে আমাকে একটা জিনিস কি দেখতে পাচ্ছি যে ট্রেনটা অলওয়েজ কি করছে, নিজের লেন্থটা কিন্তু ও কভার করছেই। ওকে, তাহলে নিজের লেন্থ যখন কভার করছে মানে এইটা দুটো ক্ষেত্রেই কমন। তাহলে আমার কাছে কমন কোনটা নেই, আমাকে এখানে ডিস্টেন্সটা কোথায় বাড়ছে, ডিস্টেন্সটা মানে এই সেতুটার ডিস্টেন্সের জন্য আমার এখানে কিন্তু ডিস্টেন্সের পার্থক্যটা হচ্ছে। তাহলে সেতুটার ডিস্টেন্সের পার্থক্য কত, 300 মিটার, এটা ডিস্টেন্সের পার্থক্য। আর এখানে টাইমের পার্থক্যটা কতটা লেগেছে, 4 সেকেন্ডের টাইমের পার্থক্য। তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি স্পিডটা বার করতে পারবো, 300 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 4 সেকেন্ডে। তাহলে কি এটা আমি স্পিড পেয়ে যাচ্ছি। তাহলে এই স্পিডে ট্রেনটা এই স্পিডে গেলে আমি যে কোনো একটা কন্ডিশন নিলাম, আমি এই কন্ডিশন নিচ্ছি 15 সেকেন্ড ধরে যদি চলে এই স্পিড, আমি এখানে স্পিড পেলাম। তো স্পিড কি করে পাই আমরা, এখানে এই দূরত্ব ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এখানে 300 মিটার ডিস্টেন্স গেছে 4 সেকেন্ডে গেছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি, স্পিড পেয়ে গেছি। ওকে, তাহলে এই স্পিডটা কভার করছে। আর মানে আমি এখান থেকে স্পিড পাচ্ছি, এই স্পিডে 15 সেকেন্ড ধরে চলছে ট্রেনটা, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে ডেফিনেটলি আমরা যদি এটাকে কাটাকুটি করি, তাহলে আমি দেখো ইজিলি এটাকে আমি 4 দিয়ে কাটতে পারবো। আমি এটাকে 300কে কি লিখতে পারি, 300 ইন্টু আমি এখানে 100 লিখতে পারি। 100 হচ্ছে কত, 4 25 100 কেটে যাচ্ছে, সরি 4 25 100 কেটে যাচ্ছে, এভাবে 4 দিয়ে কাটলাম আমি এটাকে। এবার 3 25 হচ্ছে কত 75, আর এখানে ইন্টু আছে কত 15। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসছে, 5 15 75 5 হাজার থাকলে হচ্ছে কত 7, এখানে হচ্ছে কত 7 15 105, আর 7 যোগ করলে হচ্ছে কত 112। তাহলে এইটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স কভার করেছিল, মানে ও এই 15 সেকেন্ড যখন গিয়েছিল তখন ট্রেনটা কি টোটাল এতটা ডিস্টেন্স কভার করছিল। এই এতটা ডিস্টেন্সের মধ্যে কি আছে, এখানে আছে কি সেতুর ডিস্টেন্স প্লাস ট্রেনের নিজস্ব লেন্থ রয়েছে। তাহলে সেতুর ডিস্টেন্স তো আমাকে বলে দিয়েছে এখানে 1000 মিটার কভার করেছে। তাহলে কি আমি এখান থেকে যদি 1000 মিটার আমি সেতুর ডিস্টেন্সটা বাদ দিয়ে দিই, এখান থেকে 1000 মিটার যদি আমি সেতুর ডিস্টেন্সটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এখানে কি ট্রেনের ডিস্টেন্সটা পেয়ে যাবো। আর আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে, ট্রেনের ডিস্টেন্সটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে ট্রেনের ডিস্টেন্স হচ্ছে কত 125 মিটার। তাহলে এটা হচ্ছে কি ট্রেনের ডিস্টেন্স, অপশন 2 এটাই অ্যান্সার হতো। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি কোশ্চেন। আর এই ধরনের কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ডেফিনেটলি ভুলবে, এগুলো ভুলে যাওয়ার মতো মানে জিনিস, অথবা কনসেপ্টে যদি না রাখো এই জিনিসগুলোকে, তাহলে তুমি করতে পারবে না, এক্সাম হলে ধরতে পারবে না এই কোশ্চেনটা কিভাবে করতে হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এই একটা কোশ্চেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ডেফিনেটলি তুমি এটা ভুলবে, সম্ভব না মনে রাখা। বাট এই কোশ্চেনও কিন্তু আমরা কি খুব ইজিলি করতে পারবো। দেখো কি বলেছে, একটি পাত্রে দুটি তরল এ এবং বি এর মিশ্রণে হচ্ছে কত 7:5। তাহলে দুটো পাত্র মানে দুটো তরল রয়েছে একটা পাত্রের মধ্যে, একটা এ এবং আর একটা বি। তাহলে এ কত পরিমাণ রয়েছে 7 পরিমাণ এবং বি কত পরিমাণ রয়েছে 5 পরিমাণ। এবার কি বলেছে, যদি মিশ্রণ থেকে 9 লিটার বাদ দিয়ে তার পরিবর্তে 9 লিটার তরল বি, মানে পুরো মিশ্রণ থেকে 9 লিটার আমি তুলে নিচ্ছি, তারপরে শুধুমাত্র বি আমি এখানে অ্যাড করছি। ওকে, বি কতটা অ্যাড করেছি, 9 লিটার তুলেছি এবং 9 লিটারই আমি এখানে শুধুমাত্র বিটাকে অ্যাড করেছি। ওকে, এখান থেকে এটা আমি পেলাম। এবার কি বলেছে, যোগ করা হয়, তাহলে নতুন অনুপাত দাঁড়ায় কত 7:9। তাহলে এখানে নতুন অনুপাত কত দাঁড়াচ্ছে 7:9 দাঁড়াচ্ছে। তাহলে প্রাথমিকভাবে পাত্রের তরল এ কত লিটার ছিল সেটা বার করতে বলেছে। এবার আমাকে কি চেয়েছে কোশ্চেনে, আমি কোশ্চেন তো করবো, আমি এতক্ষণ অব্দি দেখলাম কি কি ছিল, লিখলাম, বুঝলাম কোশ্চেন কি ছিল না ছিল। ওকে, আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখলাম, বাট এক্সাম হলে যখন আমি এই জিনিসটা পড়ে যাবো আমার এই ছকটা না মাথাতে তৈরি হবে। ওকে, এবার এখান থেকে কি বলেছে, তাহলে প্রাথমিকভাবে পাত্রে এ কত লিটার ছিল, এটা কত লিটার ছিল প্রথমে, তাহলে কি ছিল প্রথমে এটা আমার 7 লিটার ছিল, মানে 7:5 যদি আমার এখানে লেখা থাকে, তাহলে এই যে প্রথমে এটা প্রাথমিকভাবে এটা ছিল, তাহলে এর ভাগ কত ছিল 7। তাহলে কি আমার অ্যান্সার কি আসবে, 7-এর মাল্টিপল, এটা 7-এর মাল্টিপল না, এটাও না, একমাত্র 7-এর মাল্টিপল এটা, 3 7 21, তাহলে এটাই অ্যান্সার, এটা আমার কাছে 7-এর মাল্টিপল না। তাহলে তুমি দেখো এই কোশ্চেনটা কি করতে হলো তোমাকে, আমি তো এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম যে কি কি কন্ডিশন তৈরি হচ্ছে, বাট এক্স্যাক্টলি আমাকে এই কোশ্চেনটা এক্সাম হলে করার কোনো প্রয়োজনই ছিল না। আমি শুধুমাত্র এই কোশ্চেনটা এই লাস্ট লাইনটাকে দেখে ফার্স্ট লাইন থেকে আমি এখানে কন্ডিশন নিয়ে আমি ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারতাম, ইজিলি আমি এটা সলভ করতে পারতাম। যেখানে এই কোশ্চেনটা আমি এই অনেককে দেখতে পেলাম যে তারা এই কোশ্চেন সলভ করতে পারেনি, মানে অনেকে কিন্তু এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করেছে, ট্রাই করেছে, টাইম বেশি নিয়েছে, মানে টাইমটা হারিয়েছে এখানে, কিন্তু আলটিমেটলি সলভ করতে পারেনি এই কোশ্চেনটাকে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আমাদেরকে এইরকমভাবে এক্সাম হলে ট্যাকেল করতে হবে। এবার চলো আমি তোমাকে বলে দিই এক্স্যাক্ট প্রসেস কি। তাহলে দেখো এখানে আমার কি পরিবর্তন হচ্ছে, দুটোই আমার এখান থেকে কি পরিবর্তন হচ্ছে বলছি আমি, এখানে এই যে 9 লিটার তুলে নিল, এখানে কি ছিল, এখানে এ ছিল প্লাস বি ছিল, দুটোই ছিল, বাট অ্যাড কি করলো, শুধুমাত্র বি অ্যাড করেছে। তাহলে বি যখন অ্যাড করেছে তাহলে আমরা এখন বি কে নিয়ে কাজ করবো না, শুধুমাত্র এ কে নিয়ে কাজ করব। তাহলে একে নিয়ে যদি কাজ করি তাহলে পুরো মিশ্রণের মধ্যে এ কতটা রয়েছে 7 রয়েছে, আর এখানে 7 আর 5 হচ্ছে কত, টোটাল হচ্ছে আমার এখানে 12। তাহলে এখান থেকে আমি ধরলাম যে কি এ ফ্র্যাকশন তুলে নিল। তাহলে এখন ফ্র্যাকশন কত পড়ে রয়েছে, এখন ফ্র্যাকশন পড়ে রয়েছে এ পাত্র কত পড়ে রয়েছে, আমি একে নিয়ে কাজ করছি, এ এখন 7 পড়ে রয়েছে, আর টোটাল হচ্ছে কত 7 আর 19 যোগ করলে 16। তাহলে এটাকে আমরা এবার সলভ করে এখান দিয়ে আমরা এটাকে কাটি। আচ্ছা আমি একটু মনে হচ্ছে তোমাদের
লেখা দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, চলো আমি এখানে রেড কালারটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এখানে কাটি, আমরা এখানে এটা দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছি, 3 দিয়ে কেটে গেল, এটা এখানে 4 দিয়ে কেটে গেল, এদিকে 7 এদিকে 7 কেটে গেছে। তাহলে আমি এখান থেকে ফ্র্যাকশনটা কত পাচ্ছি, ফ্র্যাকশন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 3টা সমানের উপরে চলে যাচ্ছে, আর নিচে তো এখানে 4 ছিল, তাহলে এত ফ্র্যাকশন ছিল। তাহলে রিপ্লেসমেন্ট ফ্যাক্টরটা কত, রিপ্লেসমেন্ট ফ্যাক্টর হচ্ছে কত, 1/4। এই একের পরিমাণটা কত বলেছে, 9, তাহলে টোটালটা কত, 4 ইন্টু 9, 4 9 হচ্ছে কত, টোটাল আমার কাছে কত ছিল, 36 ছিল। ইনিশিয়ালি প্রথমে আমার কাছে 36 ছিল। তাহলে প্রথমে টোটাল হচ্ছে কত, মানে এই হচ্ছে কত, টোটাল ছিল কত, 7 আর 5 হচ্ছে কত, 12, এই 12 সমান হচ্ছে কত, 36। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে এই 7-এর ভ্যালু, এই 7-এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা 3 12 36, 3 গুণ হচ্ছে, তাহলে 7, এটা ইন্টু 3, তাহলে 3 7 21 আমার এখানে অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার কাছে বেসিক। যদি আমি অপশন মেথডে যেতে না পারতাম তাহলে আমি এইভাবে বেসিকে করতাম। আর এই বেসিকগুলো আমি কমপ্লিটলি ভালো মতো করে আমি আমার কোর্সে পড়িয়ে রেখেছি, পেড কোর্সে। আর আমি এইটুকুটা শিওর, যদি আমার পেড কোর্সের স্টুডেন্ট এই মকটা দিয়ে থাকে, তাহলে সেদিক থেকে সে যদি ঠিকঠাক মতো করে রিভিশন করে থাকে, তাহলে এই কোশ্চেনটা তার করতে বেশিক্ষণ টাইম লাগবে না। সে এই 7-এর মাল্টিপল দেখে কিন্তু সে কিন্তু ইজিলি অ্যান্সারটা করে দিয়ে চলে আসতে পারবে। তোমরা যারা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে একদম বেসিক থেকে ম্যাথ পড়তে চাইছো, তোমাদের জন্য রয়েছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। এই ব্যাচে আমরা ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি, মিসলেনিয়াস বিভিন্ন এক্সামের জন্য আমরা কিন্তু এই ব্যাচটাকে টার্গেটেড ওয়েতে পড়াচ্ছি। এবং এই ব্যাচের দাম হচ্ছে এই মুহূর্তে 599 টাকা। এবং এই ব্যাচের মধ্যে আরও কী কী থাকছে তোমরা সেটা এখানে দেখে নিও। তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপটা পেয়ে যাবে প্লে স্টোরে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে। এই অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে তোমরা এখানে পেড কোর্স সেকশনে আসবে। এখানে এলে দেখতে হবে যে আমাদের এখানে এই একটাই ব্যাচ লঞ্চ হয়েছে, অফিসার ব্যাচ ম্যাথ স্পেশাল। এই ব্যাচে ক্লিক করার পরে তোমরা এখান থেকে পেমেন্ট করে এই ব্যাচটাতে এনরোল করে নিতে পারো। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা সিরিয়াসলি সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ পড়তে চাইছো এবং তোমরা বিভিন্ন এক্সামগুলো ক্র্যাক করতে চাইছো, মাত্র 599 টাকায় 2 বছরের জন্য তোমরা এই ব্যাচে এনরোল করে নিতে পারো। তো চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, এটা ইনডাইরেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট বার করতে বলেছিল, বাট এই কোশ্চেনটা পারোনি। এই ধরনের কোশ্চেন কিন্তু পারা একদম মানে ভীষণভাবে জরুরি। এইগুলো না পারলে ইংলিশে খুব মানে বাজে অবস্থা হয়েছে, ইংলিশটা তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে। ওকে, দেখো এখানে একটা ইংলিশের কোশ্চেন ছিল, এই একটা ইংলিশের কোশ্চেন, এটা একটা ইংলিশ হয়নি, এটা একটা ইংলিশ হয়নি, ঠিক আছে। এরকমভাবে আমি এর যার মক অ্যানালাইসিস করছি, একে দেখলাম আমি ম্যাক্সিমাম ইংলিশ পারিনি করতে, ম্যাক্সিমাম ইংলিশ এড করতে পারিনি। তার মানে ডেফিনেটলি একে ইংলিশটা একটু তুলতে হবে, কারণ ইজি কোশ্চেন তুমি পারছো না। দেখো এখানে কি ছিল, মাই মাস্টার এই বইটির লেখককে, স্বামী বিবেকানন্দ। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন ছিল, বাট এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো এই কোশ্চেনটা আমাকে এখানে কি দিয়েছে, এইটা একটা রিলেশন দিয়েছে, কমা এখানে হবে, মানে এগুলো এখানে কমা হচ্ছে, এখান থেকে এটা কমা হচ্ছে, আর এখান থেকে এটা কমা হচ্ছে। এবার আমাকে এটা বার করতে বলেছে। তাহলে এবার এখানে দেখো আমি এইখানে এটা দেওয়া রয়েছে সলিউশনটা, বাট আমি স্টিল নিয়ে এসেছি কেন, আমি তোমাদের জাস্ট ভাবানোর চেষ্টা করছি যে তুমি এটা কি করে ভাববে। দেখো যখনই তুমি এই জিনিসটা দেখতে পাবে, তখন আমার মাথায় কি আসছে, যে আমার নাম্বারটা না অনেকটা বড় আছে। আমি এবার গুণ করে দেখি তো 5 দুগুণী 10, বাট 10-এর থেকে এখানে অনেকটা বড়। তাহলে গুণ হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না। এখানে হচ্ছে কত, 6 7 42, বাস 42 থেকে একটু অনেকটা বড় হয়ে গেছে। তাহলে আচ্ছা 42 যখন হয়েছে, তাহলে 42 থেকে যদি বড় হয়ে থাকে, তাহলে 42কে যদি আমি এখানে 2 দিয়ে গুণ করে দেখি, ডবল করে দেখি, তাহলে এখানে কত থাকছে, 84 থাকছে। বাট তার থেকেও আমার এটা বড় হয়ে যাচ্ছে, মানে আমার এই লজিক তো কাজ করছে না। আর ডেফিনেটলি আমার এখানে 5 দুগুণী 10, তাহলে 10-এর ডবল করলে কি তাতেও 20 হচ্ছে, তাতেও আমার কাছে এই লজিক কাজ করছে না। তাহলে এই লজিক তো আমার কাছে এইরকমভাবে আসছে না। তাহলে এখান থেকে আমরা এটা কিভাবে বার করবো, তাহলে দেখো এইরকমভাবে যখন হচ্ছে না, তখন ডেফিনেটলি আমার এখানে কোনো স্কোয়ার কিউব দিয়ে আমার এখানে অ্যান্সার রয়েছে। তাহলে আমি এখন এটার স্কোয়ার করে দেখি, তাহলে 2 স্কোয়ার হচ্ছে কত, 4, 5 স্কোয়ার হচ্ছে কত, 25। তাহলে 25 আর 4 যোগ করলে আসছে কত, 29। কিন্তু 29 আছে আমার কাছে, এখানে আছে কত, 36। তাহলে আমার এখানে গ্যাপটা কতটা আসছে, কতটার গ্যাপ আসছে আমরা একটু বোঝার জন্য আমি এখানে দেখছি। আমাদের এখানে গ্যাপ আসছে কত, 7-এর গ্যাপ আসছে। বাট 7 তুমি এখানে দেখো ইজিলি 2 আর 5-এ চোখ পড়লে তোমার অটোমেটিক 7টা কিন্তু মাথায় চলে আসবে। তাহলে আমি এখানে এটা বুঝতে পারছি যে কি 2 স্কোয়ার করেছে, তারপর 5 স্কোয়ার করেছে, 2 আর 5-কে যোগ করে আমাকে এর সঙ্গে মানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তাহলে ঠিক এক্স্যাক্টলি আমি এটা যদি সলভ করি, দেখো আমি এটা সলভ করছি না, আমি ডাইরেক্ট কোশ্চেন সলভ করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার 4 স্কোয়ার হচ্ছে কত, 16, 9 স্কোয়ার হচ্ছে কত, 81। এবার 4 আর 9-কে যোগ করলে কত আসছে, 13। তাহলে আমার এটাকে যোগ করলে কত আসছে, 0, এখানে আসছে কত, এই 10, আর এখানে আসছে কত, 11। মানে আমার কাছে এখানে 110, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এক্সাম হলে আমাকে এইরকমভাবেই দেখতে হবে, ঠিক আছে, এইরকমভাবে এই লজিকগুলো ইউজ করতে হবে। আর এই লজিকগুলো তোমার যদি প্র্যাকটিস না থাকে, তাহলে ডেফিনেটলি তুমি ভুল করবে। তো সেদিক থেকে এই চ্যাপ্টারটা একটা প্রবলেমেটিক চ্যাপ্টার। তো যাদের প্রবলেম হচ্ছে, তাহলে সেদিক থেকে তোমরা কি করে বুঝবে তোমাদের এই ধরনের চ্যাপ্টারের প্রবলেম থাকছে না থাকছে। তো সেদিক থেকে তোমাকে সেকশনাল মক টেস্টটাও দিতে হবে বেশি করে। তুমি যখন সেকশনাল মক টেস্ট দেবে, তখন তুমি ম্যাথের কি প্রবলেম রয়েছে সেটা বুঝতে পারবে, রিজনিংয়ের কি প্রবলেম রয়েছে সেটা বুঝতে পারবে। এই প্রবলেমগুলো বুঝে তোমাকে প্রবলেমগুলোকে ইমপ্রুভমেন্ট করাই তো তোমার কাজ।
তো সেই দিক থেকে তোমরা চাইলে আমাদের এখানে সেকশনাল মক টেস্ট পুরোপুরি লঞ্চ হয়ে গেছে। ম্যাথের জন্য 35টা মক টেস্ট আমরা দিচ্ছি এবং রিজনিংয়ের জন্য কিন্তু আমরা 35টা মক টেস্ট দিচ্ছি এবং প্রত্যেকটা মক টেস্ট কী হচ্ছে এক্সাম রিলেভেন্ট কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এক্সামে যেরকমভাবে যেই প্যাটার্নে কোয়েশ্চেন করা হয় এক্স্যাক্টলি সেম প্যাটার্নের কোয়েশ্চেনগুলো, মানে দেখো আমি যেই কোয়েশ্চেনগুলো এখানে তুলে ধরেছি তুমি মানে যদি প্র্যাকটিস না করো এই কোয়েশ্চেনগুলো গ্যারেন্টি ভুলবে। আর এগুলো তুমি যখন মকের মধ্যে অ্যাপ্লাই করতে যাবে তখন তুমি দেখবে যে তোমার এই কোয়েশ্চেনটা আটকাচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়ে যায় আমাদের মোটামুটি 80% কোয়েশ্চেন তুমি যা পড়ছো এটা কিন্তু আমাদের ইজিলি মাথাতে থাকে। 20% কোয়েশ্চেন এমন থাকে যেটা তোমার পড়া থাকে বাট স্টিল তুমি সেটাকে রিভিশনের জন্য করতে পারো না। তো সেই 20% কোয়েশ্চেন তোমার যখন এক্সামের মধ্যে এই 20% থেকে তোমার যখন 4টে কোয়েশ্চেন বা 5টা কোয়েশ্চেন চলে আসবে, তুমি এক্সামে যখন এই কোয়েশ্চেনটা হারিয়ে দেবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছো। তোমার সেটা জানা ছিল তারপরে তুমি এক্সাম হলে সলভ করতে পারিনি। তো সেই দিক থেকে তুমি তোমার কাজ তো করছো, সিলেবাস তুলছো, বাট তার সঙ্গে তোমাকে পুরোনো জিনিস যেন ভুলে না যাও। এই 80% তোমার কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন আসবে, মনে থাকবে এটা, বাট এই 20% কোশ্চেন তুমি যেন ভুলে না যাও সেই জন্য তোমাকে এখানে কি করতে হবে মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। বাট তুমি যেগুলো পারছো তার মধ্যে থেকে আমি বলছি এর মধ্যে থেকে অনেক কোশ্চেন আছে যেটা তুমি পারবে না, ঠিক আছে? তো যেগুলো তোমার পারার মধ্যে তোমার 80% তুমি কনসেপ্ট দিয়ে পেরে যাও, কিন্তু তোমার পারার মধ্যে 20% তুমি অলরেডি যদি ছেড়ে দাও আর তুমি এমনিতে যে কোশ্চেনগুলো এক্সাম হলে অ্যাটেম্প করতে পারছো না সময়ের অভাবে, সেখানে তো আছে আরও টাইম, মানে আরও এক্সট্রা কোশ্চেন চলে যাচ্ছে। তো সেই দিক থেকে আমার এতগুলো কোশ্চেন যেন মিস না হয়ে যায় তার জন্য তোমাদেরকে ফুল মক টেস্ট দিতে হচ্ছে। তোমরা সপ্তাহে একটা করে দিচ্ছ, বাট উইকলি তোমরা একদিন অন্তর অন্তর একটা করে সেকশনাল মক টেস্ট দাও, মানে মানে প্রত্যেকটা উইকে মোটামুটি 3টে ম্যাথের মক এবং 3টে তোমার এখানে রিজনিংয়ের মক এবং সপ্তাহে একদিন একটা ফুল মক। এইরকমভাবে তোমাকে এগোতে হবে, তাহলে তুমি দেখো এখানে তোমার 7টা দিন কভার হয়ে যাচ্ছে ইজিলি, তোমার প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকমভাবে মনে থাকবে। অ্যাটলিস্ট তোমাকে এইটুকুটা কাজ করতে হবে। তো তোমরা যারা চাইছো আমাদের এই মুহূর্তে ম্যাথের সেকশনাল মক টেস্ট নিতে, সেটা নিতে পারো এবং রিজনিংয়ের মক টেস্ট নিতে পারলেও মানে নিতে চাইলেও তোমরা সেটা নিতে পারো, সেটা আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। দুটি সংখ্যার গসাগু দিয়েছে কত? আচ্ছা, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে যথাক্রমে 5 এবং 120। তাহলে এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে কত? এত। তাহলে মানে তবে কি বলেছে এই দুটি সংখ্যার বিপরীত ভগ্নাংশগুলির যোগফল কত হবে? আর এই একটা কোশ্চেন, দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমি এত সুন্দর করে বুঝিয়েছি আমাদের এই মানে পেড ক্লাসে যে তুমি এই ধরনের কোশ্চেন মাথা থেকে তোমার বেরোবে না। তুমি যখন এই কোশ্চেনটা দেখবে বিপরীত ভগ্নাংশগুলির যোগফল, তাহলে বিপরীত ভগ্নাংশগুলির যোগফল যদি হয় তাহলে একটা সংখ্যা যদি আমার কাছে এখানে এক্স হয় এবং আর একটা সংখ্যা যদি আমার কাছে এখানে ওয়াই হয়, তাহলে এদের বিপরীত সংখ্যা হচ্ছে কত? 1/x। এর বিপরীত সংখ্যা হচ্ছে কত? 1/y। এদেরকে যদি আমি যোগ করি তাহলে এবার এদের আমি এলসিএম নিচে নিচে কি থাকছে? এক্স হয়, আর উপরে কি থাকছে এখানে ওয়াই প্লাস এক্স, মানে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই জিনিস, ঠিক আছে? দুটি আমার এখানে সমান থাকছে। আর আমরা এখানে ভালো মতো জানি যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু ওয়াই, এটা ইকুয়ালস টু কি হয়? দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু, তাই তো? দুটি সংখ্যার এইচসিএফ ইন্টু এলসিএম হয়। তাহলে আমাকে দুটি সংখ্যার এইচসিএফ আর এলসিএম দিয়ে দিয়েছে কত? 5 আর 20 দিয়ে দিয়েছে। এইচসিএফ আর এলসিএম দিয়ে দিয়েছে 5 আর 20, তাহলে একটা যদি 5 হয় এবং আর একটা যদি 120 দিয়েছে তাহলে 120 হয়। তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে এই গুণ অবস্থাটা কি পাচ্ছি? এই গুণ অবস্থাটা আমি এখানে এই 5 ইন্টু 120 লিখতে পারি। তাহলে আমি এখানে কি লিখতে পাচ্ছি এক্স্যাক্টলি, এটা যদি আমি এখানে নিচে লিখি তাহলে নিচে কত থাকছে? 5 ইন্টু 120, আর উপরে কি আছে? এক্স আর ওয়াই এর যোগফল আমাকে এখানে বলে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত? 55। তাহলে এটা হচ্ছে কত? 55। এটা যদি আমরা এটাকে কাটি তাহলে কত থাকছে? 5, 11, 55 কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি আসছে? 11/120। এটাই অ্যান্সার, দেখো অপশন বি, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এইরকমভাবে আমাকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, এবার এই কোশ্চেনকে তুমি খুব বেশি প্র্যাকটিস করো, তোমার মাথাতে থাকে এই কোশ্চেনটা এক্সামে আসে। আর তোমার যখন কোনো একটা শিফটে তোমার এই কোশ্চেন আসবে তুমি দেখবে তোমার জানা জায়গা থেকে তোমার অ্যান্সার ছেড়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? তো সেই দিক থেকে এই ধরনের কোশ্চেনগুলো আমাকে এই মকের থ্রুতেই মনে রাখতে হবে। আমি রিভিশন করে কত রিভিশন করবো? তুমি পুরোনো জিনিস রিভিশন করবে, এত জিনিস পড়ে রয়েছে না, ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, রিজনিং রয়েছে, এত কিছু জিনিস তোমার রিভিশন করা রয়েছে। আমি যদি এখানে ইংলিশও ধরে নিই, ঠিক আছে, এত কিছু জিনিস তোমার রিভিশন করা রয়েছে, তুমি মক টেস্ট ছাড়া পারবে না রিভিশন করতে, পসিবল না। ভুলভাল রিভিশন স্ট্র্যাটেজি এটা সেটা তুমি খুঁজে বেড়াও এদিক ওদিকে। আমি কিন্তু এর আগে রিভিশন স্ট্র্যাটেজি দিতে গিয়ে বারবার মক টেস্টের কথাই বলেছি, ঠিক আছে? ওয়েল, আমি আমার কাজ করে যাচ্ছি, বাকি তোমরা তোমাদের মতো সেটা বুঝে নেবে। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ঠিক আছে? রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে, দেখো গভর্নর তো সবাই পড়ে যায়, বাট ডেপুটি গভর্নরও কিন্তু এক্সামে আসছে, তো সেদিক থেকে পুনম গুপ্তা এটাই অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো এখানে কি বলেছে। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি চাকরির জন্য সর্বনিম্ন যোগ্যতা অর্জনের শতাংশ যথাক্রমে 25% এবং 45%, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি এ এবং আমি এখানে ক্যাটাগরি বি পাচ্ছি। ক্যাটাগরি এতে কত লাগবে? ক্যাটাগরি এতে বলেছে কত? 25% লাগবে, ওকে। আর ক্যাটাগরি বিতে কত বলেছে? ক্যাটাগরি বিতে 45% লাগবে। একজন প্রার্থী 83 নম্বর পেয়েছে এবং ক্যাটাগরি বিতে চাকরির জন্য 25 নম্বরের ব্যবধানে মানে অনুত্তীর্ণ হয়েছে, ঠিক আছে? মানে পাস করতে পারেনি, ওকে। তাহলে কি হয়েছে? সে ছেলেটা কত পেয়েছে? 83 পেয়েছে প্লাস
কত 25 নম্বরে পিছিয়ে রয়েছে, তাহলে 83 প্লাস 25 নাম্বার, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, কত, এটাই তো আমার 45%-এর ভ্যালু। আমাকে কি জিজ্ঞাসা করেছে, 25%-এর ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে এটাকে যোগ করে কত আসছে, এটা যদি আমি এখানে যোগ করি তাহলে আমার এখানে চলে আসছে কত, এই 5 আর 3 8, মানে 108 চলে আসছে আমার কাছে এখান থেকে। তাহলে এটা হচ্ছে কত, 108-এর ভ্যালু, সরি এই 108-এর ভ্যালু। আমার এটা আবার কি 9 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটি, 5 9 45, এখানে যদি আমি এটাকে 9 দিয়ে কাটি, 9 12 108, তাহলে 5 দিয়ে এই 25-কে কাটছে, 5 5 25, তাহলে এই 5-এর ভ্যালু কত আসছে, 12 × 5 মানে 5 12 60, তাহলে এটাই অ্যান্সার। আর এইগুলি একটা ইজি অঙ্ক, সিম্পল জিনিস যদি ধরতে না পারো বা টাইমের অভাবে করতে না পারো, তাহলে ডেফিনেটলি তোমার অঙ্কতে সমস্যা রয়েছে, কারণ তুমি এখানে টাইম বেশি নিয়ে ফেলছো, অথবা তুমি জিকেতে টাইম বেশি খেয়ে ফেলছো, যে আমি এই অপশনটা হবে না সেই অপশনটা হবে, অপশন নিয়ে ভাবতে লাগছো। তো এই জিনিসগুলো বন্ধ করতে পারো, এইগুলো তুমি কখন বুঝতে পারবে, মক টেস্ট দিয়েই বুঝতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো এই একটা কোশ্চেন এর আগে একদিন দেখলাম যে অনেকে পারেনি, আবার আমি বলে দিচ্ছি এই কোশ্চেনটা কি আছে। নিচের চিত্র থেকে দুটি বিষয় কোনোটি পড়েননি, ঠিক আছে, দুটি বিষয়ের মধ্যে কোনোটা পড়েনি সেটা বার করতে বলেছে। তাহলে কি এখানে যারা রয়েছে এরা কেমিস্ট্রি পড়েছে, এখানে যারা রয়েছে এরা ফিজিক্স পড়েছে, আর এইখানে যারা রয়েছে এরা দুটোই পড়েছে। তাহলে স্বাভাবিকভাবে কোনোটি পড়েনি বলেছে, মানে এটাও পড়েনি এটাও পড়েনি, দুটো তো 100% পড়েনি, মানে কোনো কিছুই পড়েনি, মানে সব কিছু 100% পড়েনি এরকম হবে, ঠিক আছে, মানে পড়েনি বলেছে আমাকে। তাহলে তাহলে পড়েছে কতটা, তাহলে এখানে এই যে 208, মানে 208-এর মধ্যে আমার কাছে এই 67টাও কিন্তু কভার হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে ডাইরেক্ট 208 লিখতে পারি, প্লাস আমি এখানে হচ্ছে কত 95-এর সাথে কি এই 67টা কিন্তু কভার হয়ে আছে, মানে ঢুকে আছে এর মধ্যে। তাহলে 95 থেকে আমি আগে এই 67টাকে বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকছে, এখানে কত থাকছে 8, এখানে থাকলে কত 1, মানে আমার এখানে আরো কত থাকছে 2, মানে 28 পড়ে আছে। তাহলে আমি এখান থেকে যদি আরো 28 যোগ করি তাহলে হচ্ছে কত, 28 যোগ করে দিলে 236 আমার কাছে এখানে দাঁড়াচ্ছে। তাহলে এতজন কোনো না কোনো সাবজেক্ট পড়েছে, আইদার সে কেমিস্ট্রি পড়েছে, আইদার সে ফিজিক্স পড়েছে, আর না হয় সে দুটো মিলিয়ে পড়েছে, ঠিক আছে, কিছু না কিছু এরা পড়েছে। তাহলে পড়েনি কোনটা, বাকি 500 জন থেকে বাদ দেবো, তাহলে 500 মাইনাস হচ্ছে কত 236, তাহলে আমার কাছে ইউনিট ডিজিট কত আসবে, 4 আসবে, একটাতেই আছে অপশন ডি, এটাই অ্যান্সার, ঠিক আছে, 264 এটাই আসবে এটাকে বিয়োগ করলে। ওকে, তো এইভাবে এক্সাম হলে করতে হবে, তুমি পুরোটা এখানে সলভ করতে যাবে না। ওকে, তো এইরকম ভাবে এক্সাম হলে করলে তুমি আলটিমেটলি দেখবে যে কি তোমার মানে টাইম বেঁচে যাচ্ছে এখান থেকে, তুমি এই টাইমগুলো অন্য জায়গাতে ইউজ করতে পারবে। ইজি কোশ্চেনে তুমি যদি টাইম নিয়ে ফেলো তাহলে মানে টাফ কোশ্চেনে তুমি কি করে সলভ করবে। ওই জন্য আমাদের একটু মডারেট যখন আমরা মক টেস্ট দিই তখন দেখি কিন্তু একটু মানে স্কোরটা কমে যায়। যদি ইজি কোশ্চেন দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মোটামুটি অনেকে স্কোর করে ফেলে, বাট যখন আমরা কোশ্চেনটা একটু মডারেট করে দিই তখনই কিন্তু দেখি যে মানে অনেকের স্কোর কমে যাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, এই একটা কোশ্চেন যদি তুমি এই কোশ্চেন প্র্যাকটিস না করো বারবার ভুলবে এই কোশ্চেন, ঠিক আছে, এমন কোশ্চেন দেখো এগুলো প্রত্যেকবার আমাদের আসে এক্সামে, ওই কোশ্চেনগুলি তুলে নিয়ে আসা এই মক টেস্টের মধ্যে। একজন ব্যক্তি তার মাসিক আয়ের 40% খরচ করছে, তাহলে একজন ব্যক্তির এখানে কি আছে ইনকাম, এখানে কি আছে এক্সপেন্ডিচার মানে খরচ, আর এখানে কি থাকছে সেভিংস মানে সঞ্চয়। তাহলে কি বলছে, একটি ব্যক্তি তার আয়ের 40% খরচ করছে, মানে যদি 40%ও খরচ করে তার সঞ্চয় কত করছে 60%, তবে তো গিয়ে ওর 100% ইনকাম হচ্ছে। ওকে, এবার এখান থেকে কি বলেছে, তার মাসিক আয় 50% বৃদ্ধি পায়। আচ্ছা, মাসিক আয় তার 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50% বৃদ্ধি পেলে, সরি 15% বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেলে কত হচ্ছে 115 তার এখন বর্তমান আয় থাকছে। এবার কি বলেছে, এবং খরচ 22% কমেছে, মানে এক্সপেন্ডিচার এটা কি হচ্ছে 22% কমে যায়, মানে আগে কত ছিল 40 থেকে আরও কি হচ্ছে 22% কমে গেছে। তাহলে 40-এর আমি যদি রাফলি আমি যদি এখানে তোমাকে একটা এস্টিমেট বলি, যে এই তুমি 22% বলেছো, তুমি এখানে 20% ধরে নাও, কারণ আমাকে কি বলেছে আনুমানিক কত শতাংশ বৃদ্ধি ঘটেছে সেটা বার করতে বলেছে, আনুমানিক চেয়েছে। তাহলে আনুমানিক আমি এখানে ধরে নিলাম 20%, তাহলে 40-এর 20% হচ্ছে কত 8, আমি যদি এখানে 8 টাকা আরও মাইনাস করে দিই তাহলে ওর এখন কত টাকা খরচ হচ্ছে 32 টাকা। এখন ওর 32-এর থেকে আরও হয়তো একটু বেশি খরচ হচ্ছে, আরও হয়তো একটু বেশি খরচ হচ্ছে 32-এর থেকে, বাট আমি আনুমানিক ধরেছি এখানে 32 টাকা, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কি আসবে, আমি এখানে কি দেখতে পাচ্ছি, ওর ইনকাম হচ্ছে কত এখন এই মুহূর্তে 115 টাকা, বাট ও খরচ করছে কত 32 টাকা। ওকে, 32 টাকা প্লাস খরচ করছে, মানে 32 পয়েন্ট সামথিং কিছু একটা খরচ করছে, তাহলে ওর সেভিংসটা কত দাঁড়াবে 115 মাইনাস আমি যদি এখানে 32 করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে আসছে 3, আর এখানে আসছে কত 8, মানে 83 চলে আসছে। তাহলে কি ও এখন এই মুহূর্তে কত টাকা সঞ্চয় করছে, এখন সে 83 টাকা মতো সঞ্চয় করছে। দেখো সঞ্চয়টা কিন্তু 83 থেকে একটু কমবে এখানে, ঠিক আছে, সঞ্চয়টা 83 থেকে একটু কমবে, কারণ কি আমার এটা যদি বেড়ে যায় তাহলে সেখান থেকে এটা একটু কমবে, মানে একটু কম হবে এখান থেকে। ওকে, ওয়েল এতটা মাথা ঘামানোর দরকার নেই, তুমি মোটামুটি রাফলি একটা এস্টিমেট নাও, 22 টাকা তুমি 20% ধরে কাজ করছো। ওকে, তাহলে এবার দেখো তাহলে ওর এখানে বাড়লো কত 23 টাকা বাড়লো। ওকে, এবার আমি যদি এটাকে অ্যান্সারে নিয়ে আসি তাহলে কিভাবে অ্যান্সার করবো, কি চেয়েছে আমার কাছে, তার সঞ্চয় আনুমানিক কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তার সঞ্চয় কত করছিল আগে 60 করছিল, আচ্ছা এখন তার সঞ্চয় কত করছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 23% বৃদ্ধি হয়েছে, মানে 23 বৃদ্ধি হয়েছে। তাহলে এটা হচ্ছে কত, এটা ইন্টু 100% আমাকে এটা বার করতে হবে, আমি যদি এটা দিয়ে কাটি, এটা এই শূন্য কেটে গেল, তাহলে আমার এখান থেকে যদি এটাকে সলভ করি তাহলে কত হচ্ছে
23-এর পরে একটা শূন্য, আমি এখানে 6 দিয়ে যদি কাটি তাহলে এখানে 4 6 24, মোটামুটি 24, একটু বেশি আমি বললাম না, তো 4 6 24 মানে 23-এর থেকে জাস্ট আমি একটু বাড়িয়েছি, মানে মোটামুটি প্রায় 40% থেকে একটু কম আসবে আমার অ্যান্সারটা, বাট 40%-এর নিয়ার কাছাকাছি কত আছে এটাই আছে, ঠিক আছে। অপশনে ডাইরেক্ট গোটা গোটা 40% দিয়ে রেখেছি, তাহলে সেই দিক থেকে এটা অ্যান্সার, ঠিক আছে। যদি আমার কাছে এখানে এটা 34 থেকে অনেকটা কমে যেত, মোটামুটি আমার কাছে এটা যদি এই 36 হতো, তাহলে আমাকে কি 35 এখানে মার্ক করতে হতো, বাট এখানে আমার 40-এর থেকে একটু কমবে বলে আমি এখানে ডাইরেক্ট ওটা 40 মার্ক করছি, ঠিক আছে, মোটামুটি। কিন্তু যখন আমাদের অপশন এত দূরে রয়েছে, তাহলে সেই দিক থেকে আমাদের এখানে এত বড় আমরা এখানে ডিফারেন্স নিয়ে নিতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো কি বলেছে, পি ইস টু কিউ এর ভ্যালু এত, কিউ ইস টু আর এর ভ্যালু এত, এবং এখান থেকে আমাকে এটা বার করতে বলেছে। তাহলে আমি এখান থেকে পি ইস টু কিউ ইস টু আছে, তো পি আছে, তো এখানে পি এর সাথে আমি এখানে 8টাকে এইদিকে লিখে দিচ্ছি। ওকে, চলো তাহলে এখানে আমি কি পাচ্ছি, পি ইস টু কিউ মানে হচ্ছে তো 4:5, পি ইস টু আর মানে পি এর ভ্যালু যদি এখানে 2 হয়, তাহলে আর এর ভ্যালু হচ্ছে কত, 3 হবে। ওকে, তাহলে এটা কি হয়েছে, জাস্ট ডবল হয়েছে, তাহলে আমরা এটাকে জাস্ট ডবল করে নেবো। ওকে, ডবল যদি করে নিই এটা 4 হচ্ছে, তাহলে এখানে এটা কত থাকছে, 6 থাকছে। তাহলে আমি এখানে এক্স্যাক্টলি কি পাচ্ছি, 6:4:5 আমি এদের রেশিও পাচ্ছি। ওকে, তাহলে এবার এটা সলভ করতে বলছে, পি এর ভ্যালু কত বলেছে, 3p, 3p মানে এখানে 4 আছে, তাহলে 3 4 12 ইস টু এখানে কত আসছে 4q, 4q কোথায়, এই যে কিউ এর ভ্যালু 4 5 20। ওকে, রেখে দিলাম আমি, এবার পরে আমাকে কাটতে হতে পারে, ঠিক আছে। এবার এখানে কি আছে, 5 আর আর এর ভ্যালু হচ্ছে কত, 6, তাহলে 5 ইন্টু হচ্ছে কত, 6। এবার আমি এখান থেকে যদি কাটি, কি দিয়ে কাটছে, আগে চলো 2 দিয়ে কাটি, 6 থাকছে, এখানে 2 কেটে গেল, এখানে কত থাকছে, 3 থাকছে। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, 6:5 দুগুণি 10 ইস্টু 3 পাচ্ছে 15, তাহলে 6:10:15 এটা অ্যান্সার। ওকে, এক্সাম হলে এইভাবেই করতে হবে।